নমস্কার বন্ধুরা। আগামী 19শে সেপ্টেম্বর থেকে ভারত এবং বাংলাদেশের মধ্যে দুটি টেস্ট ম্যাচ খেলা হবে। প্রথম টেস্ট হবে চেন্নাইতে এবং প্রথম টেস্টের জন্য ভারতীয় দল অলরেডি ঘোষণা হয়ে গিয়েছে। এবং তো যদি আমরা দেখি এই প্রথম টেস্টের যে তিনজন এমন প্লেয়ার, সেই তিনজন এমন প্লেয়ারকে নিয়ে যদি আমরা আলোচনা করি যে তারা কিন্তু টেস্ট ক্রিকেটে কিন্তু ভারতের হয়ে অনেক ভালো খেলেছে এবং অনেক গুরুত্বপূর্ণ ম্যাচও তারা জিতিয়েছে। সেই তিনজন কিন্তু অনেক দিন বাদে কিন্তু তারা টেস্ট ক্রিকেটে তারা আহ, ফিরত আসছে এবং তাদের তাদের উপর কিন্তু সবার নজর থাকবে যে তারা এতদিন অনেকদিন পরে কিন্তু তারা টেস্ট ক্রিকেটে রিটার্ন আসছে এবং তাদের উপরে নজর থাকবে যে তারা কেমন খেলে এবং তাদের তাদের উপর কিন্তু একটা প্রেশারও থাকবে যে এতদিন পরে তারা ফিরত আসছে, যার ফলে তাদের ওপর কিন্তু একটা প্রেশারও থাকবে এবং তারা কেমন পারফরমেন্স করে সেটাও কিন্তু সবার নজর সেই দিকেও থাকবে কিন্তু। তো প্রথমে যদি আমরা দেখি যে বিরাট কোহলি প্রথম বিরাট কোহলির কথা যদি বলি, বিরাট কোহলি কিন্তু সেই প্রায় 8-9 মাস বাদে তিনি টেস্ট ক্রিকেট খেলতে চলেছেন এবং তার শেষ টেস্ট ক্রিকেট হচ্ছে 2023 ডিসেম্বরের শেষের দিকে সাউথ আফ্রিকার মাটিতে সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ক্রিকেট খেলেছিল। তারপর থেকে কিন্তু বিরাট কোহলিকে আর টেস্ট ক্রিকেট দেখা যায়নি, কারণ ভারতের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে যে টেস্ট সিরিজ হয়েছিল সেখানে কিন্তু বিরাট কোহলির নামও ছিল, কিন্তু তার ব্যক্তিগত কারণের জন্য তিনি সেই টেস্ট সিরিজ থেকে তিনি নাম তুলে নিয়েছিলেন এবং সেখানে 4টি টেস্ট ম্যাচ ছিল, সেই 4টি টেস্ট ম্যাচে তিনি কোনোটাইতেই খেলেননি তিনি। তো যার ফলে প্রায় 8-9 মাস পরে বিরাট কোহলি কিন্তু টেস্ট ক্রিকেট খেলতে চলেছে এবং এই মুহূর্তে যদি আমরা দেখি যে বিরাট কোহলি কিন্তু এই মুহূর্তে লেজেন্ড প্লেয়ার এবং বিশ্বের যত যত প্লেয়ার এখন অ্যাক্টিভ আছে তার মধ্যে অন্যতম কিন্তু লেজেন্ড প্লেয়ার এবং বিরাট কোহলি। এবং ওডিআইতে আমরা দেখেছি যে বিরাট কোহলি কিন্তু সচিন তেন্ডুলকারের রেকর্ডও ব্রেক করে দিয়েছে এবং টেস্টে টেস্টে যদি বিরাট কোহলির স্থান দেখি যে সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহলি কত দূরে আছে সেইটা নিয়ে যদি আলোচনা করি, সচিন তেন্ডুলকর থেকে কিন্তু বিরাট কোহলি অনেকটা দূরে আছে টেস্টে। ওডিআইতে তো সেঞ্চুরিতে রেকর্ড ব্রেক করে দিয়েছে, কিন্তু রান এখনো ছুঁতে পারেনি সচিন তেন্ডুলকরের। আর টেস্টের কথা যদি বলি, টেস্টে কিন্তু এখনো সচিন তেন্ডুলকরের থেকে অনেক দূরে আছে বিরাট কোহলি টেস্টে। কারণ রান এবং সেঞ্চুরি দুটোতেই কিন্তু অনেক দূরে আছে বিরাট কোহলি। তো বিরাট কোহলি যদি আমরা দেখি যে এই মুহূর্তে সর্বোচ্চ টেস্ট রান দাতার মধ্যে কিন্তু রান গেটারের মধ্যে বিরাট কোহলি কিন্তু 19তম নম্বরে তিনি তার জায়গা 19তম নম্বরে তার জায়গা। এখনো পর্যন্ত তিনি টেস্ট ক্রিকেটে কিন্তু 10,000 রান কমপ্লিট করতে পারেনি। তো বিরাট কোহলির কাছে কিন্তু তিনি ওডিআই প্লেয়ার হিসেবে অনেক সাকসেসফুল এবং অনেক ওডিআই ম্যাচে তিনি অনেক রান করেছেন এবং অনেক সেঞ্চুরি করেছেন, কিন্তু টেস্ট ক্রিকেটে সেইভাবে কিন্তু তিনি এখনো পর্যন্ত সাকসেস হয়েছে। অবশ্যই অবশ্যই সাকসেস হয়েছে, কিন্তু সেরকম ভাবে হয়নি যে সচিন তেন্ডুলকারের রেকর্ডের কাছাকাছি পৌঁছে যাবে সেই রকম পরিস্থিতি কিন্তু টেস্ট ক্রিকেটে কেন হয়নি। ওডিআইতে হচ্ছে, কিন্তু ওডিআই অলরেডি আমরা জানি যে সেঞ্চুরিতে সচিন তেন্ডুলকারকে রেকর্ড ব্রেক করে দিয়েছে, কিন্তু রানে এখনো ব্রেক করতে পারেনি। তো টেস্ট ক্রিকেটে কিন্তু সচিন তেন্ডুলকার থেকে অনেকটা পিছিয়ে আছে বিরাট কোহলি। বিরাট কোহলি এই মুহূর্তে টেস্ট ক্রিকেট রান গেটারদের মধ্যে 19তম নম্বরে কিন্তু তার স্থান আছে। তো তার রান আমরা যদি দেখি, বিরাট কোহলি টেস্টে তার রানের কথা যদি আমরা দেখি, 113টা ম্যাচ খেলেছে এখনো পর্যন্ত বিরাট কোহলি। 8,848 রান করেছে টেস্টে, 8,848 রান করেছে এবং 29টা সেঞ্চুরি আছে। তো বিরাট কোহলি যেখানে সচিন তেন্ডুলকারের টেস্টে 51টা সেঞ্চুরি, সেখানে বিরাট কোহলির 29টা সেঞ্চুরি, মানে অনেকটা পিছিয়ে আছে বিরাট কোহলি। সচিন তেন্ডুলকারের রেকর্ড ব্রেক করতে গেলে কিন্তু এখনো তাকে কিন্তু 4-5 বছর বা 6 বছর পর্যন্ত টেস্ট ক্রিকেট খেলতে হবে এবং শুধু 4-5 বছর বা 6 বছর খেললে হবে না, তাকে কিন্তু প্রত্যেকটা ম্যাচে পারফরমেন্স করতে হবে, তবে সচিন তেন্ডুলকারের রেকর্ড কিন্তু ব্রেক করতে পারবে টেস্ট ক্রিকেটে। ওডিআই ক্রিকেটে হয়তো পারবে, ওডিআই ক্রিকেটে সেঞ্চুরি হিসেবে কিন্তু ব্রেক করে দিয়েছে, কিন্তু রানে হয়তো পারবে, কিন্তু টেস্টে কিন্তু অনেকটা পিছিয়ে আছে বিরাট কোহলি সচিন তেন্ডুলকারের থেকে। তো রান যদি দেখি, সচিন তেন্ডুলকারের রান 15,921, সচিন তেন্ডুলকারের টেস্ট ক্রিকেটের রান 15,921 আর বিরাট কোহলি 8,848, মানে প্রায় তোমার 7,000 রান পিছিয়ে আছে। তো 7,000 রান এটা কভার করতে গেলে কিন্তু অনেকটা মুশকিল, প্রায় ধরে নাও 6-7 বছর কিন্তু খেলতে হবে, 5-6 বছর অবশ্যই খেলতে হবে এবং
প্রত্যেকটা বছরে কিন্তু 1000 করে রান করতে হবে, তাহলে কিন্তু সচিন তেন্ডুলকরকে ছুঁতে ছুঁতে পারবে বা তার রেকর্ড ব্রেক করতে পারবে। এবং সেঞ্চুরির দিকে যদি আমরা দেখি, তাহলে সচিন তেন্ডুলকর যেখানে টেস্টে 51টা সেঞ্চুরি করেছে, সেখানে বিরাট কোহলি এখনো পর্যন্ত 29টা সেঞ্চুরি করেছে। তো যার ফলে অনেকটা পিছিয়ে আছে বিরাট কোহলি। তো সচিন তেন্ডুলকরের রেকর্ড করতে ছুঁতে গেলে কিন্তু বিরাট কোহলিকে আরো পারফরমেন্স করতে, ভালো ভালো পারফরমেন্স করতে হবে এবং সেঞ্চুরি অবশ্যই করতে হবে। তো তাহলে কিন্তু সচিন তেন্ডুলকরের রেকর্ডের কাছাকাছি কিন্তু দুটো ফরম্যাটে, টেস্ট এবং ওডিআই দুটো ফরম্যাটে সচিন তেন্ডুলকরের রেকর্ডের কাছাকাছি কিন্তু বিরাট কোহলি যেতে পারবে। আর যদি সেরকম না করতে পারে, তাহলে টেস্ট ক্রিকেটে তিনি পিছিয়ে থাকবেন এবং ওডিআইতে অবশ্যই সচিন তেন্ডুলকরের রেকর্ড তিনি ব্রেক করতে পারবেন। তো এটা, তো আরেকজন ক্রিকেটারের কথা যদি বলি, তিনি হচ্ছেন ঋষভ পান্ত। ঋষভ পান্তকে যদি আমরা দেখি, তিনি প্রায় 1.5 বছর ধরে ক্রিকেটের বাইরে ছিলেন। যে তিনি তার একটা বড় এই অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা আমরা সবাই জানি। সেই অ্যাক্সিডেন্টের কারণে কিন্তু একটা আইপিএল তাকে মিস করতে হয়েছে এবং যে 50 ওভারের ওয়ার্ল্ড কাপ হয়েছিল ভারতে 2023-এ, সেই ওয়ার্ল্ড কাপ কিন্তু খেলতে পারেনি ইনজুরির কারণে। এবং তার যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টের রিকভারি হতে হতে প্রায় তার 1.5 বছর সময় লেগে গেছে। তো ঋষভ পান্তের যদি কথা বলি, তাহলে ঋষভ পান্ত কিন্তু অনেক ভালো ভালো ইনিংস খেলেছে এবং টিম ইন্ডিয়াকে খুব ভালো দারুণ জিত উপহার দিয়েছে। তো ঋষভ পান্তের যদি আমরা একটা ইনিংসের কথা বলি, সে 2022-এর হবে হয়তো, 2022 বা 21-এর শেষের দিকে হবে। যে অস্ট্রেলিয়া ট্যুরে যখন ইন্ডিয়া গিয়েছিল, সেখানে কিন্তু বিরাট কোহলি কিন্তু তিনি ছুটিতে ছিলেন এবং আরো যারা সিনিয়র প্লেয়ার ছিল, মোহাম্মদ শামি থেকে, বুমরা থেকে, রবিচন্দ্র অশ্বিন থেকে, তার প্রায় সকল সিনিয়র প্লেয়াররা কিন্তু ইনজুরি হয়ে গেছিল। এবং তো তার যার ফলে কি হয়েছে, যে ভারতের ইয়ং প্লেয়ার শুভমন গিল কিন্তু তখন ইয়ং ছিল, শুভমন গিল থেকে শুরু করে ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, এরা কিন্তু খেলেছিল এবং শার্দুল ঠাকুর, নটরাজন, এরা কিন্তু খেলেছিল। এবং মোহাম্মদ সিরাজ কিন্তু সেই সময় ভারতীয় টিমে কিন্তু নতুন নতুন এসেছিল। সেই সময় কিন্তু ঋষভ পান্তের একটা ইনিংসের কথা মনে থাকবে, যে এমন পরিস্থিতি হয়েছিল যে ভারত সিরিজ জিততে গেলে শেষ দিনে কিন্তু প্রায় বলে বলে রান করতে হবে, যে বলে বলে রান করলে তবে ভারত সিরিজ জিততে পারবে। তো সেখানে ঋষভ পান্ত কিন্তু একটা 97, যত সম্ভব 95 বা 97 রানের একটা ইনিংস খেলেছিল এবং যে ওডিআই ফরম্যাটের মতন সেই রকম রান করে কিন্তু বলে বলে রান করে কিন্তু সেই ম্যাচটাকে তিনি জিতিয়েছিলেন। এবং ভারত সেখানে কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে হারিয়ে কিন্তু সিরিজ জিতেছিল। তো এটা একটা ইতিহাস তৈরি করা একটা ইনিংস ছিল ঋষভ পান্তের। তো ঋষভ পান্তের এইরকম অনেকগুলো ইনিংস আছে যেগুলো মনে রাখার মতন। সেই ঋষভ পান্তকে কিন্তু ভারতীয় টিমে অবশ্যই দরকার। এবং তিনি, আমরা সবাই জানি, যিনি ওডিআই এবং টেস্টে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেন, এমন উইকেট কিপিংও দারুণ করেন। তো সেই ঋষভ পান্ত কিন্তু প্রায় 1.5 বছর বা 1.5 থেকে 2 বছর পরে কিন্তু টেস্ট ক্রিকেটে তার টেস্ট ক্রিকেট খেলতে চলেছে। কিন্তু তার উপরে কিন্তু একটা সবার নজর থাকবে, যে তিনি অ্যাক্সিডেন্টের পরে কিন্তু তিনি ভারতীয় টিমে কিন্তু তিনি ফেরত এসছেন। সেখানে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি তিনি ফেরত এসছেন। সেখানে টি-20 ওয়ার্ল্ড কাপে তাকে ওয়ান ডাউনে তাকে ব্যাটিং করানো হয়েছিল, কিন্তু সেখানে তিনি সেরকম ভাবে কোনো পারফরমেন্স করতে পারেননি। তো এখন কিন্তু ঋষভ পান্তের উপরে একটা নজর কিন্তু সবার থাকবে এবং তার উপরে কিন্তু একটা প্রেশার থাকবে, যে এতদিন পরে তিনি ভারতীয় টিমে রিটার্ন এসছেন এবং সেই পুরাতন ঋষভ পান্তকে আমরা দেখতে পাবো কিনা, এটা কিন্তু সমস্ত ফ্যান্স এবং ক্রিকেট বিশ্লেষকদের কাছে একটা আশাই করতে পারে ঋষভ পান্তের কাছে, যে এই পুরাতন ঋষভ পান্ত আমরা ফিরে পাবো কিনা, সেটা কিন্তু এখন দেখার বিষয়। আর তৃতীয় জনের কথা যদি বলি, কে এল রাহুল কিন্তু একজন ইনজুরি প্রবণ একজন প্লেয়ার। তিনি বারবার কিন্তু ইনজুরি হন এবং তারপরে কিন্তু তিনি তার পারফরমেন্স দিয়ে কিন্তু টিম ইন্ডিয়ায় ফেরত আসেন। তো আমরা দেখেছি গত আইপিএলেও কিন্তু তিনি একটা ইনজুরি হয়েছিল, সেই ইনজুরির ফলে কিন্তু আইপিএল এর শেষের দিকে কিছু ম্যাচ তাকে মিস করতে হয়েছিল। তারপরে আমরা যদি দেখি, ইংল্যান্ড যখন ভারতে এসেছিল, সেই ভারতে যে 4টে টেস্ট ম্যাচের যে সিরিজ হয়েছিল, সেখানে কিন্তু প্রথম টেস্ট সিরিজে কিন্তু কে.এল. রাহুল ছিল, কিন্তু সেই কে.এল. রাহুল যখন ইনজুরি হয়ে যায়, ইনজুরি হওয়ার পরে তাকে কিন্তু টেস্ট থেকে বাদ দেওয়া হয়। তারপরে কিন্তু তিনি ইনজুরি থেকে ফেরত আসেন এবং শ্রীলঙ্কা ট্যুরে কিন্তু তাকে ওডিআই টিমে তাকে জায়গা দেওয়া হয়েছিল এবং সেখানে তিনি উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে খেলেছিলেন, কিন্তু সেখানে কিন্তু তিনি সেরকম পারফরমেন্স করতে পারেনি। তো যার ফলে কে.এল. রাহুলের ওপর কিন্তু একটা প্রেশার থাকবে এবং সবার নজরও থাকবে, যে কে.এল. রাহুল বারবার ইনজুরি হন
এবং তিনি তার পারফরমেন্স দিয়েও কিন্তু টিম ইন্ডিয়ায় তিনি ফিরত আসেন। তো কেএল রাহুলের কিন্তু একটা বাড়তি চাপও থাকবে তার উপরে, যে যে সেই কেএল রাহুল, যে আগেও কেএল রাহুল অনেক ভালো ভালো পারফরমেন্স করে টিম ইন্ডিয়াকে জিতিয়েছিলেন এবং অনেক বিপদের হাত থেকে তিনি বাঁচিয়েছিলেন টিম ইন্ডিয়াকে, সেই কেএল রাহুলকে আমরা দেখতে পাবো কিনা, সেই কেএল রাহুলের পুরানো ফর্মে সে ফেরত আসবে কিনা, সেটা কিন্তু এখন দেখার বিষয়। তো এই তিনজন প্লেয়ারের উপরে কিন্তু, তিনজন ব্যাটসম্যানের উপরে কিন্তু সবার নজর থাকবে। যে এক নম্বরে বিরাট কোহলি, অনেকদিন পরে তিনি টেস্ট ক্রিকেট খেলতে চলেছেন এবং ঋষভ পান্ত প্রায় 1.5 থেকে 2 বছর পরে তিনি টেস্ট ক্রিকেট খেলতে যাচ্ছেন, এবং কেএল রাহুল তিনি বারবার কিন্তু ইনজুরি ইনজুরি হয় এবং ইনজুরির ফলে পরে কিন্তু তিনি তার পারফরমেন্স ডোমেস্টিকে, তার পারফরমেন্স দিয়ে ফের তিনি টিম ইন্ডিয়াতে ফেরত আসেন। তো যার ফলে কেএল রাহুলের ওপর একটা বাড়তি চাপ থাকবে এবং তার উপরেও একটা নজর থাকবে যে সেই পুরাতন কেএল রাহুলকে আমরা দেখতে পাবো কিনা। তো এই তিনজন ব্যাটসম্যানের উপর কিন্তু স্পেশাল নজর থাকবে।